হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ এলোমেলো মাঙ্কিজ। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা হতে চলেছে আমাদের কৃষ্ণের জন্মভূমি মথুরাতে। তো আজকের এপিসোডে আমরা দেখব আমরা বৃন্দাবন থেকে মথুরায় কিভাবে যাব, মথুরাতে গিয়ে কোথায় কোথায় ঘুরবো, অ্যান্ড সেই সমস্ত মন্দিরের কি কি কাহিনী আছে সেগুলো জানবো। আর যারা বৃন্দাবন ঘুরতে আসতে চাইছো, কোথায় কিভাবে ঘুরবে সেটা জানতে চাইছো, তাদের জন্য আমার প্লে লিস্ট রইলো বৃন্দাবনের। উপরে আই বাটনে লিংক দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা সবাই জানো আমরা আছি বৃন্দাবনের সরস্বতী ধাম হোটেলে। তো এখান থেকে আমরা মথুরা যাওয়ার জন্য আটুল্লা চুঙ্গি থেকে বাস ধরবো, বা এখান থেকে অটো নিয়েও চলে যেতে পারবো। আটুল্লা চুঙ্গি থেকে 4 নম্বর বাস মথুরা যায়। বাসের ভাড়া 35 টাকা মাত্র। এছাড়াও তোমরা অটোতে করেও মথুরা চলে যেতে পারো, তার ভাড়া নেবে মাত্র 30 থেকে 40 টাকা মাত্র। বাস আসতে একটু লেট হচ্ছিল দেখে আমরাও নিয়ে নিয়েছিলাম অটো, এবং আমাদের অটোতে ভাড়া নিয়েছিল 30 টাকা পার হেড। আর অটো তোমাদের একদম এরকম কৃষ্ণ জন্মস্থানের যে স্ট্যান্ড আছে এখানে নামিয়ে দেবে। এখান থেকে জাস্ট তোমরা অ্যারো দেখে এই সাইডে ঢুকে যাবে, ঢুকে যেয়ে নিয়ে সোজা যেয়ে জাস্ট একটুখানি রাস্তা তোমরা ডান দিকে চলে গেলেই দেখতে পেয়ে যাবে কৃষ্ণের জন্মস্থান। বাসে এলেও তোমাদেরকে এই স্ট্যান্ডেই নামিয়ে দেবে, আর এখান থেকে জাস্ট 3 থেকে 4 মিনিট মতো হাঁটা রাস্তাতেই তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখানের বাদরগুলো কিন্তু এতটা বদমাইশ নয় যতটা বৃন্দাবনের। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি একদম কৃষ্ণের কারাগারের সামনে। এটাকেই বলা হয় কৃষ্ণের জন্মস্থান বা জন্মভূমি। তো যেরকম আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণের জন্মভূমিতে ঢোকার জন্য কিন্তু আরো একটা এইখানে গেট আছে, আর এই সাইডে আমি দেখতে পাচ্ছি আরো আরেকটা গেট এই সাইডে আছে। তো যারা টোটো রিজার্ভ করে বা অটো রিজার্ভ করে আসছো বা দুয়ারকাধীশ টেম্পল থেকে আসছো, তারা এই গেটটা দিয়ে ঢুকতে পারবে। এখানে ঢোকার জন্য কিছু নিয়ম আছে, যেরকম হলো তোমাদেরকে তোমাদের ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট সমস্ত কিছু এখানে জমা দিতে হবে। এর জন্য কিন্তু এখানে 2 টাকা পার গ্যাজেট জমা দিতে হবে। আর দূরে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বড় ব্যাগ, বা যে ব্যাগে তোমাদের কোনো সেই রকম জিনিসপত্র নেই সেটা তোমরা ওখানে জমা দিতে পারো। ওখানে কোনো টাকা পয়সা লাগবে না, শুধু একটা টোকেন দেবে, সেই টোকেনটা তোমাদের নিয়ে নিতে হবে। আর যেগুলো তোমাদের কাছে প্রয়োজনীয় জিনিস তোমরা সেখানে ক্লক রুমে 2 টাকা পার গ্যাজেট হিসাবে জমা দিতে পারো। যেরম তোমাদের বললাম ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভেতরে আছে কৃষ্ণের যে কারাগার, যে কারাগারে উনি জন্মগ্রহণ করেছিলেন, এবং একটা বিশাল মন্দির, মিউজিয়াম, আরো অনেক কিছু। খুব ভালো লাগবে তোমাদের, এখানে এলে কিন্তু একদম মাস্ট ভিজিট। আর ঠিক এর বাইরেই তোমরা দেখতে পেয়ে যাচ্ছ প্রচুর দোকান আছে। তো সকাল সকাল এসে নিয়ে এখান থেকে তোমরা কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। আর আমরা নিয়ে নিয়েছিলাম এখান থেকে কচুরি 1 প্লেট আর লস্যি। কচুরি নিয়েছিল 30 টাকা আর লস্যি নিয়েছিল 40 টাকা। তো সকালে টিফিন সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ভূতেশ্বর মন্দিরের দিকে। ভূতেশ্বর আসতে আমরা এসেছি টোটোয় করে, আমাদের 5 টাকা পার হেড লেগেছে। এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে, একটুখানি কি রাস্তা। আর তোমরা চাইলে কিন্তু এটা হেঁটেও আসতে পারো, জন্মভূমি থেকে এটা হেঁটে আসতে লাগে 7 থেকে 8 মিনিট মতো। তো টোটো যেখানে ছেড়ে দিয়েছে সেখান থেকে জাস্ট 2 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেছি ভূতেশ্বর মন্দিরের একদম সামনে। চলো ভেতরে গিয়ে দেখি কিরকম। সমস্ত পূজা সামগ্রীও কিন্তু এখানেই বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো। এই মন্দিরেই আছে কিন্তু দেবীর 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। বলা হয় এখানে মায়ের কেশ পড়েছিল। তো চলো মন্দিরটা একটু ঘুরে দেখি।
যেরকম বললাম সেরকম দেখো এখানে লেখাও আছে उमा कात्यायनी शक्तिपीठ 91 शक्तिपीठों में से ये 11वां शक्तिपीठ है। यहाँ माता सती के केश गिरे थे। তো এইটা ভূতেশ্বর মন্দিরের একদম মাঝখানে আছে, মন্দিরে ঢুকলেই দেখতে পাবে। কিন্তু মন্দিরে ঢুকতে এরকম কিন্তু অনেকটা নিচে যেতে হবে তোমাদেরকে। তো যারা বয়স্ক আছো তাদেরকে বলবো একটুখানি দেখে আসতে। মানে আমার তো একটুখানি যেয়ে নিয়ে একটু সাফোকেটিং লাগছিল, বাট ভেতরে যেয়ে নিয়ে মায়ের দর্শন করে তো খুবই ভালো লেগেছে মনটা। ভূতেশ্বর মহাদেবের মন্দির দেখার পরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরের গন্তব্য দ্বারকাধীশ টেম্পলের জন্য। দ্বারকাধীশ টেম্পল যেতে গেলে আমরা ভূতেশ্বর থেকে নিয়ে নিয়েছিলাম অটো, এবং অটোতে আমাদের ভাড়া নিয়েছিল 15 টাকা পার হেড। এই অটো বা টোটো কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট জায়গা অবধিই ছেড়ে দেবে, বাকিটা তোমাদেরকে কিন্তু হেঁটেই যেতে হবে। দেখো ওইখানে টোটো বা অটোগুলো এসে দাঁড়িয়ে যাচ্ছে, বাকিটা তোমাদেরকে হেঁটে পেরোতে হবে। অটো বা টোটোগুলো যেখানে ছেড়ে দিচ্ছে সেখান থেকে কিন্তু মাত্র 4-5 মিনিটের ভেতরেই তোমরা পৌঁছে যাবে দ্বারকাধীশ টেম্পলে। যেতে যেতে তোমরা বাঁ দিকে দেখতে পেয়ে যাবে একটা ঘাট, বাট আমি বলবো যে ওই ঘাটটায় তখন না গিয়ে সোজা আগে টেম্পলে ভিজিট করে নাও। তো 4 থেকে 5 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেছি ফাইনালি দ্বারকাধীশ টেম্পলের সামনে। টেম্পলটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এখানে ঢোকার আগে তোমাদেরকে ব্যাগ জমা দিয়ে দিতে হবে। মানে বড় ব্যাগ যদি রাখো তাহলে সেটা জমা দিতে হবে। আর জুতো কিন্তু এখানে রেখেছে, বাট এটা অ্যালাউ না। তো জুতো তোমাদেরকে এখানে জমা দিয়ে দিতে হবে। তোমাদেরকে মন্দিরের এই সাইডে উঠে যেতে হবে। এখানে এই জুতোগুলো কিন্তু রাখা চলবে না। আর একটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে ভোগ প্রসাদ কিন্তু এখানে সকাল 10টা থেকে 11টার মধ্যে দেওয়া হয়। তো তোমরা চাইলে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো ওই সময়। 1814 সালে শেঠ গোকুল দাস পারেখ এই মন্দিরটিকে বানিয়েছিলেন বিশ্রাম ঘাটের কাছে। মন্দিরটার ভেতরটা কিন্তু খুবই সুন্দর। তো 200 বছরের পুরনো এই মন্দিরটা কিন্তু মথুরা এলে একদম মাস্ট ভিজিটে রাখতেই হবে। তো চলো এবারে একটু দর্শন করে নিই আর ঘুরে দেখে নিই। দ্বারকাধীশ টেম্পল থেকে বেরিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা রাস্তায় আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বিশ্রাম ঘাটে। বিশ্রাম ঘাটে এসেই তোমরা দেখতে পেয়ে যাবে এখানে নানান রকম দোকান, এবং ভেতরে কিন্তু আছে যমুনা মাতার মন্দিরও। মথুরা এলে যেরকম দ্বারকাধীশ টেম্পল তোমরা ভিজিট তো করবেই, তার সাথে কিন্তু বিশ্রাম ঘাটের নৌকা বিহার করা কিন্তু একদম মাস্ট। এখানে নৌকা বিহারে কিন্তু একদম আলাদা একটা মজা আছে। এখানে তোমরা নৌকা বিহারের জন্য এক এক রকম নৌকা দেখে নিতে পারবে।
যেরকম আমরা দেখে থাকি কিছু নৌকা আছে মোটরে চলে, আবার কিছু নৌকা আছে কিন্তু হাতে করে যারা চালান। তবে এই নৌকা বিহারের আসল মজা নিতে গেলে তোমাদেরকে অবশ্যই যারা হাতে করে নৌকা চালাচ্ছে তাদেরকে চুজ করে নিতে হবে। আমাদের পার হেড লেগেছিল ১০০ টাকা করে, আর সময় লাগবে বলেছিল ৩০ থেকে ৪০ মিনিট মতো। তবে অবশ্যই তোমরা কিন্তু একটুখানি বার্গেন করে নিও। এরা কিন্তু একেক সময় একেক রকম চার্জেস বলে। কাউকে ২০০, কেউ আবার ১০০, আবার সেটা ৩০০ অব্দিও বলছিল, আমি শুনেছি। নৌকা বিহারের সাথে সাথে আমাদের নৌকা চালক কিন্তু প্রত্যেকটা স্থানের মাহাত্ম্য এবং নানান রকম কাহিনী আমাদেরকে শোনাচ্ছিলেন। তো চলো আমি এই কাহিনীগুলো শুনতে থাকি, আর তোমরাও আমাদের সাথে চলতে চলতে এই নৌকা বিহারের মজা নাও। এই নৌকা বিহারটা ছিল আমার দেখা আজ অব্দি সবথেকে সেরা নৌকা বিহার। সত্যি কত কিছুই না জানা গেল। আর ঠিক দেখো ৩৫ থেকে ৪০ মিনিটের মাথায় আমরা পৌঁছে গেছি সেই বিশ্রাম ঘাটে। তো চলো যমুনা মাইয়াকে আপাতত টাটা, যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। নেক্সট ডেস্টিনেশনে আছে আমাদের মথুরার বাকি সাইট সিন গুলো, এবং সেখানে যাওয়ার জন্য আমরা চলে গেছিলাম বিশ্রাম ঘাটের একদম পাশেই আছে বাঙালি ঘাট। তো সেখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের অটোতে রিজার্ভ করে টাকা নিয়েছিল ২৫০ টাকা। পুরো অটোটাই রিজার্ভ করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এখানের অটোওয়ালাগুলো কিন্তু একেকজনা একেক রকম চার্জেস চায়। তো তোমাদেরকে অবশ্যই যখন তোমরা রিজার্ভ করবে তখন কিন্তু ভালো করে বার্গেন করে নেবে এবং ভালো করে জিজ্ঞাসা করে নেবে কোন কোন স্পট গুলো দেখাবে, পুরো জিনিসটাই ক্লিয়ার করে নেবে। আরেকটা জিনিস বলে রাখি, এখানের অটোওয়ালারা বা টোটোওয়ালারা কিন্তু তোমাদেরকে অনেকগুলো জায়গার নাম বলে কিন্তু টাকাটা বাড়িয়ে দেয়, অটোর চার্জেস বা টোটোর চার্জেসটা। যেরকম তোমাদেরকে দুয়ারকাধীশ টেম্পল আসতে গেলে বলবে দুয়ারকাধীশ টেম্পল দেখাবো, নারায়ণশিলা, সোনেকা পালনা, সোনেকা ঝুলনা এরকম দেখাবো, তো সেখানে ৩০০-৪০০ টাকা ওরা চার্জেস বলে। বাট দুয়ারকাধীশ টেম্পলেই কিন্তু এই তিনটে আছে। সেই রকমই ডিয়ার পার্ক, রমন রেতি এগুলো কিন্তু একদম অপোজিটে, দুটো আলাদা আলাদা জায়গা না, জাস্ট রাস্তার এই পার আর ওই পার। তো এইগুলো একটুখানি দেখে নেবে আর এই স্ক্যাম থেকে একটু বেঁচে যেও। তো দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি আমরা ডিয়ার পার্কের সামনে বা রমন রেতির সামনে, দুটোই কিন্তু অপোজিটে যেরকম বললাম। এই রমন রেতি খোলা থাকে কিন্তু সকাল ৫টা থেকে দুপুর ১২টা অবধি, আবার বিকেল ৪টে থেকে ৮:৩০-৯টা অবধি। এখানকার ডিয়ার গুলো কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আর খুব পরিষ্কারও। সাথে প্রচুর ডিয়ার সামনে চলে এসছে, অনেকেই এখানে খেতে দিচ্ছে। সত্যি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো, আর দূরে কিন্তু অনেক পাখিও দেখা যাচ্ছে।
চলে এসেছি আমরা 84 খাম্বা দেখতে। এরকম জায়গায় নামিয়ে দিয়েছে অটো, সোজা যাব, সোজা যেয়ে নিয়ে দেখবো। তো পৌঁছে গেছি আমরা এখন 84 খাম্বাতে। আর এই জায়গাটাকে কিন্তু নন্দ ভবনও বলা হয় এইখানেই শ্রীকৃষ্ণ তার নন্দ বাবা এবং যশোদা মাইয়ার সাথে 11 বছর কাটিয়েছে। বলা হয় এখানে 84টা খাম্বা আছে। যদিও বলা হয় যে আজ অব্দি এখানে কেউ এক্সাক্ট কটা খাম্বা আছে গুনে বলতে পারেনি, মানে কখনো 84 হয়, কখনো 85 হয়। যদিও আমি ট্রাই করিনি, কিন্তু তোমরা যখন আসবে তখন কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্টে সেটা কিন্তু জানাতে ভুলো না। চৌরাশি খাম্বা দেখে বেরিয়েই আমরা দেখে নিয়েছিলাম শ্রী রাধা দামোদর মন্দির বা ওখালবন্ধন মন্দির। এটা কিন্তু 84 খাম্বা মন্দির বা নন্দ ভবনের একদম পাশেই অবস্থিত। আর এখানে ঢুকেই আমরা দেখতে পেয়ে গেছিলাম নন্দ বাবা, যশোদা মাইয়া আর শ্রীকৃষ্ণকে। এখানে চারিদিকে এবং দেওয়ালে তোমরা দেখতে পেয়ে যাবে চিত্রাকারে পৌরাণিক কাহিনীগুলোকে। খুব সুন্দর লাগছিল। তাই গোকুলের মহাবনে 84 খাম্বা অকালবন্ধন কিন্তু মাস্ট ভিজিটে রেখো। আর এখানে কিন্তু একটা আলাদা রকম শান্তি তোমরা খুঁজে পাবে। চারিদিকে লোক থাকার পরেও এই জায়গাটা কিন্তু একদম শান্ত ছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল। সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওখালবন্ধন মন্দির, আর ডান দিকে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কৃষ্ণ বলরাম নাভিছেদন মন্দির। আর এখন আমরা দেখে নেব ওখালবন্ধন মন্দির। বলা হয় ছোট্ট কৃষ্ণ তার বাল্য বয়সে যখন খুব দুষ্টুমি করত তখন যশোদা মাইয়া এই স্থানে তাকে ওখালের মধ্যে একটা দড়ি দিয়ে বেঁধে দিত। চলো ভেতরে গিয়ে দেখি কিরকম। তো এই ছিল একটা খুব সুন্দর দিন মথুরাতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পের খোঁজে নতুন কোনো জায়গায়। এখনকার জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।